হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ঘটনা শেয়ার করতে চলেছি আমি সুদেষ্ণা। আজ রবিবার আপনাদের আমার নিজের জীবনের একটি ঘটনা আবারও শেয়ার করতে চলেছি। তো ঘটনাটা মোটামুটি ঘটেছিল 2007-এর ডিসেম্বর মাস নাগাদ। এই কারণেই এতটা ভালো করে মনে আছে যে ওই সময় আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল এবং সেই প্রাইভেট হসপিটালের ঘটনাকে কেন্দ্র করেই আজকে আপনাদের সঙ্গে আমি সেই পুরনো স্মৃতিচারণায় ফিরছি। বহুদিন ধরে ভুগছিলাম, মানে বেলঘরিয়ার একজন নামকরা এমডি ডাক্তারকে দেখাচ্ছিলাম। তিনি বারবার বলছিলেন তোর একটা ক্রনিক রোগ আছে, মানে বারবার কি হতো, বমি হতো, সবুজ সবুজ বমি, তার সঙ্গে পেট আর চেস্টের ঠিক মিডল পোর্শন, মানে মিডল পয়েন্টে একটা অসহ্য যন্ত্রণা হতো। এবারে কি ক্রনিক রোগ সেটা উনি কিছুতেই বলতেন না। 3,000-4,000 সেই সময় 2007-এ 3,000-4,000 টাকার উনি খালি মেডিসিন দিয়ে যেতেন, আর আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করতাম। তো চিকিৎসা ব্যবস্থায় এই মানে ব্যবসা সারা মানে চিরকালই আছে, আজ নতুন কিছু নয়। তো সেই সময় এরকম কাতরাতে কাতরাতে আমার ওজন গিয়ে দাঁড়িয়েছিল 27 কেজিতে। প্রায় জীর্ণ শীর্ণ অবস্থা, কোনো রকমের প্রাণটুকু নিয়ে ধুকপুক করে বেঁচেছিলাম। এইবার কিছুতেই কিছু হচ্ছে না, এত ওষুধ চলছে। তো আমাদের একজন পরিচিত এক ভদ্রমহিলা, তিনি অন্য একজন হোমিওপ্যাথিক ডক্টরের সন্ধান দিলেন যে ওনাকে একবার দেখাতে পারো, হয়তো উনি কি হচ্ছে বলতে পারবেন। তো তিনি সমস্ত টেস্ট করে হাত দিয়ে প্রথমে দেখে ঘাড় নেড়ে বললেন, আমি যেটা মানে ধারণা করছি সেটা যদি হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কি হয়েছে, একদিন তো এমন যন্ত্রণা উঠলো যে আমি একদম কাটা পাঁঠার মতো ছটফট করছি। তো সেদিন রাত্রে আর একজন ডক্টরকে ডাকা হয়েছিল, তিনিও অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন এবং তিনি বললেন যে এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেওয়ার পর সেই যন্ত্রণাটা খানিকক্ষণের জন্য কমেছিল। তো তারপরেই এই চেনা ভদ্রমহিলা এই ডক্টরের একটা সন্ধান দিয়েছিলেন। তো ইনি তো ওই রকম বললেন যে আমি যা সাসপেক্ট করছি সেটা যদি হয় তাহলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। সে তো আমার শারীরিক যন্ত্রণা চলছেই, এবং বেলঘরিয়ার বাড়িতেই ছিলাম তখন। সেখানে তো কী উপদ্রব হতো প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা নতুন সেই সব ঘটনা জানেন না, প্লিজ পুরনো ভিডিওগুলো একবার করে ওয়াচ করবেন। প্রচুর ঘটনা আছে এই বেলঘরিয়ার আমাদের যে পৈতৃক ভিটে বাড়ি তার সঙ্গে। এইবার উনি তো ইউএসজি করতে দিলেন এবং সেখানে দেখা গেল যে হ্যাঁ, অ্যাকিউরেট গল ব্লাডার স্টোন ধরা পড়ল। এইবারে কোথায় কি করতে হবে, আমার বাবা মা মানে ভীষণই এমনই লোক, মানে ওনারা মানুষ যে দুনিয়াদারির কোথায় কি যেতে হয় না যেতে হয়, একটা ট্যাক্সি নিয়ে যে যাবে সেটুকু সাহসও ওনাদের নেই। এবং আমি একমাত্র মেয়ে, আর বাকি বাড়িতে আমার যারা দাদা দিদিরা ছিল, জেঠুদের ফ্যামিলি, ওরা তখন বাইরে থাকতো। তো এরম অবস্থায় মা তখন ওই ডক্টরকে ধরলেন যে আপনি তাহলে বলুন, একটা ব্যবস্থা করে দিন, কি করে কি করব, আমি কিছুই জানি না, চিনি না। তখন উনি বললেন আমার একটা প্রাইভেট হসপিটালের সঙ্গে চেনা জানা আছে, ওখানে ছোট হসপিটাল, ওটা বিধাননগরে, এবং ওখানে ভালো ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে হবে না। তো মা বলল তাহলে আপনি ওইটারই ব্যবস্থা করে দিন। এবং ওনার আর একজন পেশেন্ট পার্টির সঙ্গে মা আর কি আমাকে শেয়ারে
ট্যাক্সি করে ওখানে ভর্তি করতে নিয়ে গেলেন। তো ভর্তি হলাম। সেদিন দুপুরে অপারেশন। আমাকে সকালবেলা মোটামুটি ওই 9টা থেকে 9:15টার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম। তো যা যন্ত্রণা কষ্ট ভোগ করা সে তো আগে যা হওয়ার হয়, আসল যন্ত্রণা তো হয় মানে অপারেশনের পরে। এবং সেই সময় আমি কেন জানি না, যিনি অপারেশন করেছিলেন ইএসআই এর একজন ডক্টর, তিনি মাইক্রোসার্জারি না করে ওপেন সার্জারি করলেন। কেন করেছিলেন আমি জানি না। সেই সময় কিন্তু মাইক্রোসার্জারি অ্যাভেলেবেল ছিল এবং প্রায় আমাকে ওই গলব্লাডার অপারেশন করতে 9 ইঞ্চি মতো কেটে দিয়েছিলেন উনি, 9 ইঞ্চেস। এবং সেটা তো মারাত্মক পেনফুল, মানে ওপেন সার্জারি। তো একদমই ফুল অ্যানাস্থেশিয়া করে করা হয়েছিল। তারপর যখন জ্ঞান এলো, প্রচণ্ড যন্ত্রণা। এত কথা কেন বলছি, গৌরচন্দ্রিকা কেন করছি, এরপরে যে ঘটনাগুলো শেয়ার করতে চলেছি সেগুলোর সাথে এগুলো সম্পর্কযুক্ত। তো এরকম অবস্থা। জ্ঞান যখন অপারেশনের পর ফিরে আসছে, আমাকে স্ট্রেচার থেকে বেডে দেওয়া হচ্ছে, সে তো সাংঘাতিক একটা লাগলো, মানে ওই জায়গাটা ভীষণ একটা লাগলো, অনুভব করলাম। এবং আমি যখন একটু জ্ঞানটা এলো, মানে আবছাভাবে আমি দেখছি ঘরটা কিন্তু বেশি বড় না। ওখানে সর্বসাকুল্যে 3টি বেড ছিল। আমি মধ্যিখানের বেডে, আমার ডান দিকের বেডে আর একটি ছোটো মেয়ে ছিল, আমার থেকে বয়সে অনেকটা কম ছিল, তার আবার 2টো পা ভেঙে গেছিল। আর আমার বাঁ দিকের বেডে, মেয়েটি ছিল ডান দিকের বেডে, আর বাঁ দিকের বেডে আমার দেখেছিলাম আবছা একজন বয়স্ক ভদ্রমহিলা শুয়েছিলেন। আর মাঝখানে একটা সরু বারান্দা মতো, বারান্দা না ওটাকে কী বলে, করিডোর টাইপের একটা ছিল, তার ওই দিকে আর একটা বড় ঘর ছিল, সেটায় প্রায় 11-12টা মতন বেড ছিল। আর ওইখানেরই অ্যাটাচড একটা বাথরুম ছিল। বাথরুমটা মানে একদিকে মেয়েদের ভাগ করা ছিল, একদিকে দরজা, সেখানে মেয়েদের 2-3 জনের যাওয়ার মতন ব্যবস্থা আছে, ভাগ করা। আর ছেলেদের বাথরুমটা বাঁ দিকে, মানে ঢুকে ডান দিকে মেয়েদের বাথরুম আর বাঁ দিকে ছেলেদের বাথরুম। তো আর করিডোরের ডান দিকে একটুখানি পোর্শনে নার্সরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করতো। এবারে রাত্রির যত হতে লাগলো, মানে রাতের যিনি আয়া ছিলেন, বা না আয়াই তো বলে ওনাদের, যাই হোক, ওনারা একটা সময় সমস্ত করে টোরে দিয়ে আমাদের বলে গেলেন যে আমি একটু খেয়ে আসছি। উনি একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন। আমি খেয়েই আসছি, তোমরা একটু রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো ঘুম পেলে। এইবার যথারীতি হলো কি, ওরা খাওয়া দাওয়া করছে, হাসি মজা করছে, তখন প্রায় 12টা বেজে গেছে, বেশ রাত। আর শীতকাল তো, ডিসেম্বর মাস, আরও যেন গভীর রাত মনে হচ্ছে, যেহেতু হসপিটাল। এবারে ছোটো মেয়েটি যার পা ভাঙা, সে আমাকে বলছে, দিদি তাহলে বলো বাথরুম যাব। বললাম এরা তো খাওয়া দাওয়া করছে, আমি তো চেঁচিয়ে ডাকতে পারবো না, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। তখন মেয়েটি বোধহয় ডেকেছিল এবং ওই দিদিরা বলে একটুখানি ওয়েট করতে, আমরা আসছি। মেয়েটিকে বাথরুমে নিয়ে যাওয়ার পর আমিও গিয়েছিলাম অনেক কষ্টে, ধরে খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণাটা মারাত্মক, সেটা বলে বোঝাতে পারবো না। এবার আমি এসে শুয়ে পড়ি। শুয়ে পড়বার পর তখন একটা তো ইঞ্জেকশানের একটা ছিলই, আমি হাতটা তো স্যালাইন চলছে, চ্যানেল করা ছিল। এবারে হঠাৎ দেখছি আমার যে স্যালাইনের যে স্ট্যান্ডটা, ওটা নাড়িয়ে দিচ্ছে, ধুকধুক ধুকধুক করে আওয়াজ হচ্ছে, আর আমার হাতে তো টান পড়ছে, ছুঁচটা গিয়ে লাগছে, আর আমি কাতরাচ্ছি। সে
এটা নাড়াচ্ছ কেন, এটা নাড়াচ্ছ কেন, এরকম বলছি। তারপর আর কোনো আওয়াজ নেই। এরকম 3-4 বার করার পর মনে হলো যেন মাথার শেওর দিয়ে আমার বাঁদিকের বেডে যে ভদ্রমহিলা ছিলেন বয়স্ক, উনি ওই ভেতরের করিডোর টপকে ওই দিকে গেলেন। আমি ভেবেছি উনি বোধহয় বাথরুমে গেছেন। আচ্ছা, পরের দিন সকালবেলা যখন আমি দেখছি বেডে, এইবার দেখছি ওখানে কেউ নেই। টান টান করে বিছানা করা। আমি ভেবেছি বোধহয় ভদ্রমহিলাকে ওই ঘরে মরে শিফট করেছে, মরে যাক, আমার কি দরকার। তখন এত যন্ত্রণা হচ্ছে, আমি আর কোনো রকমের খেয়ে একটু আবার ঘুমিয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলা যখন হয়েছে তখন দেখি বেডে আবার ওই ঘরটা মানে অল্প আলোযুক্ত ছিল। আবার দেখছি ওই বুড়ি ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, বুলি বলা ঠিক হবে না, বয়স্ক ভদ্রমহিলা, উনি ওরকম শুয়ে আছেন বেডে। আর আবার পরের দিন পরের দিন না, ওই দিন রাতে, মানে দ্বিতীয় দিনে ওই 12টা 12:30 যখন ওরা খাচ্ছে, আয়া দিদিরা, নার্স দিদিরা যখন খাওয়া দাওয়া করছে, এইবারে আরেকটু পরেই হবে হয়তো, ওরা খাওয়া দাওয়া করে তখনও আসেনি, আবার দেখি ওই উঠে স্যালাইনে স্ট্যান্ডটা ওরম ধুক 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 করে নাড়িয়ে দিচ্ছে। এবার আমার খুব রাগ হয়ে গেছে। আমি না একটু জোরে জোরে বলেছি, মানে জোরে বলতে তখন তো চেঁচাতেও পাচ্ছি না, মানে লাগছে তো, সেই অবস্থা তো যেটুকু সম্ভব। এরকম বারবার স্ট্যান্ডটা নাড়িয়ে দিচ্ছেন কেন, আমার তো লাগছে হাতে। এইটা শুনে একজন নার্স দিদি ছুটে আসে। কি হয়েছে চেঁচাচ্ছ কেন। এবং যে দিদিটা এসেছিলো সে বেশ ক্যারক্যারে, মানে খুব খ্যাটখ্যাট করে কথা বলতো। মানে ওই দিদিটাকে আমার তখন একদম পছন্দ ছিল না। তো পরবর্তীকালে ওনার সঙ্গে ভাব হয়ে গিয়েছিল, সে যাই হোক পরে বলছি। এইবার এসে বলছে, এই তুমি চেঁচাচ্ছ কেন, তোমার না পেট কেটেছে, আর এদিকে যে স্যালাইনের স্ট্যান্ডটা এরমভাবে নাড়িয়ে দিচ্ছে, আমার হাতে লাগছে, তাকে কিছু বলছো না তো। তখন বলছে, স্ট্যান্ড কে নাড়াচ্ছে? আচ্ছা, এই যে এই বয়স্ক আন্টি। মানে আন্টি? এবার না ও থতমত খেয়ে গেছে। আচ্ছা, এই তো আমার বাঁদিকের বেডে, ওনাকে বলো না স্ট্যান্ডটা রোজ নাড়িয়ে দেয়, কালকেও নাড়িয়ে দিয়েছিল, আমার হাতে কি লাগছে, চ্যানেলের মধ্যে ছুঁচটা নড়ে উঠছে। তখন এবার বয়সটা তখন আমার অনেক কম ছিল, ওই 26-27 এরকম ছিল, এবং খুব রোগা চিনচিনে চেহারা হয়ে গেছিলো। এবার ও বলছে, তোমার শরীর খারাপ তো, হ্যাঁ তুমি ভুলভাল বকছো। আমি একদম ভুলভাল বকছি না, আমার হাতে লাগছে। তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো। এবার ঘুমিয়ে পড়লাম আস্তে আস্তে। তো এই হলো 2 দিন ওই রকম স্যালাইনের বোতলটা নাড়িয়ে দিচ্ছে। তৃতীয় দিনেও যথারীতি একই সময় ওই রকম। এবার আমি দেখছি মাথার শেওরে ওই বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে, অথচ দিনের বেলা কিন্তু বেডটা একদম টান করা, ওখানে কোনো পেশেন্ট ভর্তি হয়নি তখনও। 3 দিনের দিন, আমি টোটাল 5 দিন ছিলাম। এবার 3 দিনের দিন সন্ধেবেলা আরও একজন বয়স্ক মহিলা, ওনারও গলব্লাডার স্টোনই হয়েছিল, অপারেশন হয়েছে, ওনাকে ওই বেডে দেওয়া হলো। এবার তার আগের দিনের ঘটনাটা বলি। এবার রাত্রির বেলা আমি দেখছি মাথার শিওরে ওই বুড়ি ঠাকুমা মতন উনি দাঁড়িয়ে আছেন। এইবার স্ট্যান্ডটাকে ওরকম ইচ্ছা করে নাড়াচ্ছে। এবার আমি যেই চিরিয়ে উঠেছি, এইবার উনি ফিক করে হাসছেন। আমার তো আরও মেজাজ গেছে গরম হয়ে। বলে, আপনার কি একটুও সেন্স নেই, আমাদের এরকম অপারেশন হয়েছে আর আপনি এরকম ইচ্ছে করে নাড়িয়ে দিচ্ছেন রোজ স্ট্যান্ডটা, আবার আপনি হাসছেন, মানে আপনি কি, আপনার মধ্যে কি কোনো সেন্স কাজ করছে না, পাগল হয়ে গেছেন? তাহলে এখানে কেন, পাগলা গারদে যান। মানে রেগে গিয়ে বলছি কথাগুলো। এইবার আমার পাশের যে ছোট মেয়েটি ছিল, ও আমাকে বলছে, দিদি 3 দিন ধরে আমি রাত্রে লক্ষ্য করছি তুমি একা বক করছো, তোমার কি বড্ড যন্ত্রণা হচ্ছে? তাহলে চুপ করতো, বক করছি আবার কোথায়, তুই দেখছিস না ওই ভদ্রমহিলা রোজ আমার স্ট্যান্ডটা নাড়িয়ে দেয়। ভদ্রমহিলা বলেও হাঁ করে তাকিয়ে রইল।
হ্যাঁ আমার বাঁদিকে পাশের বেডে। ওটা তো ফাঁকা বলে চুপ করে রইল। এইবারে ওই আয়া দিদি, নার্স দিদি যারা ছিল, খেয়ে এবার এসছে, ওদের খুব উদুম ঝেড়েছি। সেদিন তো একটু হলেও মানে এটা কমেছে, 3 দিনের দিন, রাত্রির বেলা। হ্যাঁ, এবারে তখন এসে ওরা বলছে কী হয়েছে। আমি বললাম কন্টিনিউয়াসলি 3 দিন ধরে এরকম আমার স্ট্যান্ডটা নাড়িয়ে দেয়। আজকে মাথার কাছে দাঁড়িয়ে আবার ফিকফিক করে হাসছিল, তোমরা ওকে অন্য ঘরে শিফট করে দিচ্ছ না কেন? তখন ওরা আমাকে বললো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এই জেঠিমা আজকে ভর্তি হয়েছেন। হ্যাঁ, ইনি সন্ধেবেলায় এই বেডে এসেছেন, উনি কিন্তু উঠতে পারছেন না, এখনও সেন্সলেস বলতে মানে উনি তখন ওই ঘোরের মধ্যে ছিলেন, সেন্স এসে গেছিলো কিন্তু ঘোরটা কাটেনি। এবার ওনারও ওরম ওপেন সার্জারি হয়েছে। আমি বলছি না না, না এই জেঠিমা না, ওই আন্টিটা। তখন বলছে ওরা না নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। এবারে 4র্থ দিনের দিন এই ভদ্রমহিলা যিনি নতুন ভর্তি হয়েছেন, জেঠিমা বলছি যাকে, ওনার সঙ্গে আমি এই ঘটনাগুলো শেয়ার করলাম যে দেখবেন জেঠিমা এরকম মাঝরাত্রিরে আমার এটাকে স্ট্যান্ডটাকে আর একজন ভদ্রমহিলা আছে নাড়িয়ে দেয়, বয়স্ক, আপনার থেকে অনেক বয়স বেশি, নাড়িয়ে দেয়, তার ফিকফিক করে হাসে, আর আমার হাতে কি লাগে, ছুঁচগুলো নড়ে ওঠে। তখন উনি বললেন তাই নাকি। এবার উনি তো নতুন ভর্তি হয়েছেন, উনি তো আর জানেন না যে 3 দিন ধরে এরকম হয়ে গেছে। এবার 4র্থ দিন, তার পরের দিন বিকেলবেলা আমাকে ছেড়ে দেবে। সকালেই ছাড়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে অসুবিধে ছিল বলে ওটা মাই বোধহয় ব্যবস্থা করে বিকেলে ছাড়ানোর ব্যবস্থা করেছিল। তা যাই হোক, এবার 4র্থ দিন রাত্রির বেলা আমি আবার ওরকম যথারীতি হয়েছে। এবার আমি দেখছি নাড়িয়ে টাড়িয়ে দিয়ে উনি আস্তে আস্তে করে, এবার আমি আর চেঁচামেচি কিছু করিনি, আমি দেখতে চেষ্টা করছি যে কি করে। এইবারে আস্তে আস্তে করে দেখি করিডোর টপকে একদম ওই বড় ঘরটায় ঢুকে গেল। ঢুকে গিয়ে একজনের বেডের মানে তাকে ঠেলে যেন শুয়ে পড়লো। এরকম আমি মুখ বাড়িয়ে দেখছি, দেখা যেত এই ঘর থেকে ওই ঘরটাকে দেখা যেত সোজাসুজি, এবং মানে দরজা থেকে যারা শুয়েছিল ওই বেডে তাদের মাথাটা এই দিকে করা ছিল, মানে যেদিকে করলে আর কি দরজা দিয়ে মাথাটা দেখা যাচ্ছিল, এইভাবে শোয়া ছিল। এবার আমি দেখছি এই কী রে ভাই, এ কি সত্যি পুরো পাগল নাকি? আর একটা পেশেন্টের পাশে গিয়ে ওরকম তাকে সরিয়ে শুয়ে পড়ছে, এবং সেই পেশেন্টটাও কিন্তু বেশ চেঁচিয়ে উঠেছে, তারও লেগেছে। এইবারে পরের দিন সকালবেলা আমি ওই একজন নার্স দিদি ছিল যে ক্যাট ক্যাট করে কথা বলতো, আমি খুব রেগে যেতাম। সে আমাকে বললো যে স্যার তোমায় ডাকছেন, মানে ডক্টর যিনি আমার অপারেশনটা করেছিলেন, উনি আমাকে ডেকে পাঠালেন। আমি আস্তে আস্তে গিয়ে চেয়ারে বসলাম। উনি অনেক কিছু জিজ্ঞেস করলেন, মানে আমি ছাড়ার মতো অবস্থায় আছি কি না, আমার মেন্টাল স্টেটটা কেমন আছে, স্ট্রং আছে কি না, এইসব জিজ্ঞেস করতে করতে ফট করে আমি এই ঘটনাটা বলতে শুরু করলাম। ডক্টর দেখি ওই আয়া দিদির মানে নার্স দিদির এতে তাকিয়ে আছে, মানে দুজনের দিকে দেখলাম তাকিয়ে আছে। তখন আমায় বলছে শোনো, আজকে তো তোমার ছুটি হয়ে যাবে, তুমি ভয় পাবে বলে আমরা বলিনি, ওই বেডে কিন্তু কেউ ছিল না। তো এইগুলো কে করতো? আর আমি তো দেখেছি একজন বয়স্ক মহিলা। বলে উনি বহুদিন আগে মারা গেছেন, পট করে বলে ফেলেছে। ফলে উনি ওরকম স্ট্যান্ডটা ধরে ওই বেড থেকে মানে ওই যে ওপর দিকটা হয় না বেডের, যে লোহার মতন দাঁড়ি দেওয়া রেলিংয়ের মতো, ওইটা ধরে ওই ঘরে যেতেন বাথরুমে যাওয়ার জন্য। বললাম তাহলে ওখানে যে ওই বেডে ঠেলে শুয়ে পড়লেন উনি, বললেন তারপরে ওনাকে শিফট করানো হয়েছিল এখানে, যখন ওরকম অবস্থা ওই বেডটায় দেওয়া হয়েছিল, ওই বেডেই উনি মারা গেছেন। ওনার কী হয়েছিল একটা বলেছিল, একটা খটোমটো নাম, সেসব আমার আর মনে নেই।
তো এই জন্য প্রতিদিন রাত্রে উনি এই বেড থেকে ওরকম ধরে 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 ওই দিকে, আর একটু ওনার মানে একটু ছিটিয়াল টাইপের ছিলেন, মানে একটু ছিটোগ্রস্ত ছিলেন, ফিকফিক করে হাসতেন, মানে অন্য পেশেন্টদের লাগলে উনি একটু মজা নিতেন। যেহেতু ওরও শরীর খারাপ, আর অন্য পেশেন্টদের লাগলে দেখ আমি শুধু একা ভোগ করছি, তোমারও কেমন লাগে, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে ছিল। মানে মানুষ হিসেবে উনি মোটেই ভালো ছিলেন না, এই নার্স দিদি পরে আমাকে বললেন। তো সে যাই হোক, আস্তে আস্তে আমি তো বাড়ি চলে আসি। তো ওই প্রাইভেট হসপিটালটি নামটা নেওয়া একেবারেই সমীচীন নয় বলেই নিলাম না। তো এই ছিল ওই প্রাইভেট হসপিটালটির ঘটনা। বিধাননগরে একটা ছোট্ট হসপিটাল, যেখানে একটা ঘরে 3টি মাত্র বেড, আর বাকি বড় ঘরটায় ওই 11-12টা সর্বসাকুল্যে হবে হয়তো এরকম বেড। ওইখানে এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল। হসপিটালে অনেক ধরনের ঘটনাই ঘটে, কিন্তু দিনের বেলা আমি ওই করিডোরে হাঁটা চলা প্র্যাকটিসও করতাম যাতে না স্টিচটা একদম হয়ে যায়। তো রাতের বেলা আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, একবার দুবার নয়, বারংবার। তো আপনাদের আমার কাছে মানে এখনও ব্যাপারটা ভাবলে কেমন একটা মনে হয় যে আমি এরকম জায়গায়ও রাত কাটিয়ে এসেছি। তো আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার কাছে মানে আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, বা আপনাদের পরিচিত কারোর কাছে যদি এরকম কোনো ঘটনা অলৌকিক হোক বা দৈবিক হোক, এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের ঘটনা শুনতে অনেকেই ভালোবাসেন, অনেকে বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন না তাদের বলবো এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন। আর যারা বিশ্বাস করেন, যারা নিজের জীবনে এরকম ঝেলেছেন, প্রত্যক্ষ করেছেন, তাদের তো কিছু বলার নেই। তারা জানেন যে কি কি হয় বা কি কি হতে পারে। তো এই ছিল সেই একটা ঘটনা যা আমার জীবনে, মানে আমি তো এরকম বহু ঘটনার সাক্ষী। এবং একজন তান্ত্রিক দাদা আমাকে বলেছিলেন আমি নাকি খুব ভালো মিডিয়াম। তো এরকম অনেক কিছুই দেখতে পাই, সেটা নির্ভর করে কে কখন জন্মেছে, তার তিথি নক্ষত্র এইসবের ওপর নাকি নির্ভর করে। যাই হোক, আমি দেখতে চাই না তাও দেখতে পাই, অনেকে দেখতে চেয়েও দেখতে পায় না। আর আমি এরকম প্রচুর ঘটনা যে সহ্য করে এসছি বেলঘরিয়ার বাড়িতে, সেটা তো আপনারা মানে যারা প্রিভিয়াস ভিডিও দেখে আসছেন বা শুনে আসছেন তারা জানেন। তো আমাকে এই ধরনের ঘটনা শেয়ার করবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন, শুনছেন, কারণ আপনারাই আমার মানসিক শক্তি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি। এইভাবেই আমরা একসঙ্গে থাকতে চাই, এভাবে পাশে থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আজ কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি, সুদেষ্ণা। বাই।